ইন্টারেস্ট রেট 4.75 এই সূক্ষ্মতাকে ফাইন টিউনিং করার আগে আমাদের রেডিও স্টেশন আগে মার্কেট ছিল আগে স্টেশনটা ধরা তারপর ফাইন টিউনিং আমরা স্টেশনটাই ধরতে পারছি না গন্তব্যস্থলে ঠিক করতে পারছি না ফাইন টিউনিং করে তাকে 2.5 এ নেব না এইটা করে কোনো লাভ হবে না সেটা আমি মোটা লাগে প্রথমত তিনটা জিনিস আমার মনে হচ্ছে ব্যাংকিং সেক্টরে আমি তো অনেক আজকেও আমার কিছু ইন্টারভিউ বেরিয়েছে ভালো করতে গিয়ে লোকজন উপর চাপ পড়ছে মানে বাংলাদেশ এত ভালো করছে সব কিছু করতে গিয়ে লোকের বাধা আসছে যাই হোক সেটা আমি বিশদ যাব না প্রথমত সুশাসন সোজা এখন ব্যাংকের মালিক ব্যবসায়ী রাজনীতি একাকার হয়ে গেছে পৃথিবীর কোনো দেশে পার্শ্ববর্তী ভারতে দেখেন আপনি কি ব্যবসায়ীরা সব ব্যাংক ওন করে রাজনীতিবিদরা ব্যাংক ওন করে আমাদের দেশে ব্যাংক ওন করে তারাই তো চালাতে রেসপেক্ট উইথ ডিউ রেসপেক্ট টু ভাবর রহমান সাহেব উনি হয়তো ব্যাংক ইসে করে কিন্তু এখন সময় আসছে ওনারশিপ ডাইভেস্ট করা এবং এই ডাইভেস্ট করতে হলে কিন্তু রেডিক্যালি আইন নিষেধ করতে হবে অথচ আইন সংস্কার উল্টো রয়ে যাচ্ছে আমার সময় দুইজন পরিচালক ছিল ফ্যামিলিতে 3 বছর থাকতো 6 বছর এটাকে 4 জন কারণে 9 বছর থাকে হয়েছে কারণে 3 জন পুরো 9 বছর থাকে এটা কি রকম ব্যাপার আরেকটা আইন সংশোধন করতে বাংলাদেশে আমি বুঝলাম না যে আগে এটা ছিল যে কোনো ব্যাংক যদি কোনো গ্রুপ যদি ডিফল্ট হতো যে কোনো একটা লোক ধর একটা বিরাট গ্রুপের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে কনজিউমার গুডস আছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যদি ডিফল্ট হতো পুরো হাউস পাবে তাহলে না ওটা যদি ডিফল্ট হয় অন্যগুলি পাবে তার মানে কি ইচ্ছা করে একটা ডিফল্ট মানে অদ্ভুত ব্যাপার মানে এইগুলো কি খুব আমি বলি খুব লেজিবল খুব ইন্টেলিজেন্ট ডিসিশন নাকি আমার তো কেমন মনে হচ্ছে এগুলোর অ্যাডভোকেজম হঠাৎ করে ডিসিশন নেয় আবার দুদিন পর আবার চেঞ্জ করে এবং বাংলাদেশ ব্যাংকে আমি জানি এত বড় বড় সিদ্ধান্তের পরিবর্তন এতগুলো সার্কুলার আমি 4 বছর ছিলাম সর্বোপরি 10 ভাগের 1 ভাগও সার্কুলার কথা আমি দিই না এত ভালো সার্কুলার দিচ্ছে কালকে এটা পরশু হঠাৎ বলে না এটা হবে না ওইটা তার মানে কি পলিসি মেকিং ডিসিশন পলিসি এত রং আমি বলবো যে বাংলাদেশ ব্যাংকের এই প্রবলেমটা পলিসি নীতি আমরা মানে ফরেন রিজার্ভ না 2-3 বছর আগে দেখেছি আমরা ফরেন রিজার্ভে চাপ পড়ছে 82 রুলে রেখেছিলেন $12 বিলিয়ন খরচ করে ফেলছে কিসের জন্য ইন্ডিয়া মালয়েশিয়া থাইল্যান্ড কিছুটা ডেভেলপ তেমন করে না সবাই ডেভেলপ করে আমরা বিরাশি আমরা অনেক স্ট্রং ইকোনমি আমাদের ফরেন এক্সচেঞ্জ রেট এত ভালো $12 বিলিয়ন খরচ করে মাথায় আপনি যে অ্যাটলিস্ট এখন ক্রলিং পেক বলছেন ক্রিপিং তখন ক্রিপ করতে দিলেন না কেন হঠাৎ করে লাফে 27% এখন 107 আবার 107 বাইরে ক্যালকুলেশন মানে এইগুলি যখন এসে চলে যায় আজকের বাইরে যথাসময়ে ডিসিশন না নিলে এইরকমই হবে এই জন্য আমি বলি আমাদের বিদেশি পলিসি ফেলিউর এবং আমি মনে করি নিয়ন্ত্রণকারী সংস্থার ফেলিউর একটা বড় ফেলিউর শুধু পলিটিক্যাল দোষ দিতে পারবে না আমার সঙ্গে পলিটিশিয়ান ছিল তারা কি নতুন ব্যাংক চায়নি নতুন ব্যাংক অনেক কিছু এটা কড়া মুশকিলের দরকার আর পিআই না হলে ব্যাংক বন্ধ করে দেবে আর বাংলাদেশ ব্যাংক শুনবে বাংলাদেশ ব্যাংক একটা সমবায় সমিতির মতো হয়ে গেছে বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ী ব্যাংক ব্যাংক রিলেটেড অর্থাৎ যৌথভাবে তারা ডিসিশন নেয় মানে তাদের চাপ আছে যাই বলে ব্যবসায়ীদের চাপ আছে ওদের বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বলতে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হতে থাকে ভেরি স্ট্রং স্ট্যান্ডার্ড শক্ত আছে এটা করে দিক বিচার নিজ আর ক্রিয়েশন করে লাভ নাই হঠাৎ করে চিন্তা করলাম কে কি বললো আবার করে বললাম আবার আরেকজন বললো এই যে অনবরত চলছে এটা কিন্তু আমার মনে একটা মন্তব্য এটা ঠিক যে আমরা অনেক আগ্রহ করেছেন স্পানের যে বিষয় মাঠ দিয়ে দেন এটার পর আরে বাংলাদেশ মানে যথেষ্ট অটোনমি আছে মানে আমাকে ক্যাবিনেটে ডক্টর সাদাত আমাকে তাই বলছে আরে তুমি মহা শক্তিমান আপনি ক্যাবিনেট সেক্রেটারি ধর্মীয় ক্যাবিনেট সেক্রেটারি একটা লাইন চেঞ্জ করতে প্রাইম মিনিস্টার আর তুমি আজকে মারো কালকে ওরে মারো মারো মহা শক্তিমান
আমাদের অটোনমিটা তখন বলে অটোনমি আসলে সে আর্ন করতো, অটোনমি এক্সারসাইজ করতো। দিয়ে দিলাম অটোনমি, কিছু করে বলে চেয়ারে বসে বললেন রাত 9টার মধ্যে অপেক্ষা করলেন কি আদেশ আছে, তারপর সে এগুলো আপনারা জানেন তাই না, যে বসে থাকি 9টার সময় কে কোনো অর্ডার দেবে, আমি তো 9টার সময় বসে থাকি, কে অর্ডার দেবে কি দেবে, রাত্রেবেলা একবার কি একটু ডিভাইডেড হলো, আমাকে ফাইন্যান্স মিনিস্টার বলবে টেলিফোন, আরে কি হলো গভর্নর, এই কি হয়েছে, আমি তো রাত্রেবেলা কি করবো, আমি ফাইন্যান্সের মার্কেট ধরবো নাকি, আমি দেখবো তারপরে মানে এখন যদি এরকম মানে সরি আমি আজকে একটা হেডলাইন দিয়েছে কি জানি কমিটি, এই অর্থনৈতিক ঠিক করার দাওয়ায় মানুষের উপর চাপ এই অর্থনীতি ঠিক করতে যাচ্ছে পলিসি মেকাররা, দিন দিন মানুষের জীবিকার সংস্থা দিন দিন আরো চাপ বাড়ছে, মূল্যস্ফীতি বাড়ছে, IMF এর ডিসকাশন ছিল সুদের হার বাড়াও, ক্রলিং পে করো, আজকে আবার আর্গুমেন্ট দেখলাম যে ক্রলিং পে 127 টাকা হয়েছে, ইম্পোর্ট বেড়ে গেলে আপনার ইসে বাড়বে, মূল্য বাড়বে। তখন একজন আর্গুমেন্ট করে আমরা সুদের হার তো বাড়িয়ে দিই, মূল্য কমিয়ে দিই, আরে বাবা সুদের হারের মূল্য কি সম্পর্ক, তার মানে আপনি তাদের করতে পারেন মাছ কিনতে যাবেন ব্যাগ থেকে 500 টাকা উঠেছে আর 2000 টাকা উঠাবেন, আমরা টাকাই তো মানে আপনি উঠাতে পারবেন না খেয়ে থাকতে হবে, মানে ভাবতে সবই চাহিদা ভিত্তিক, আর সরবরাহ ভিত্তিক জিনিসটা তো আছে, মার্কেট কন্ট্রোল, সেটা আবার বাংলাদেশ ব্যাংকের কাজ না, তাই না, যে বাজারে এসে করবো। অর্থাৎ এই যে যৌথভাবে কমার্স মিনিস্ট্রি, তারপরে আপনার কি সাপ্লাই সাইডটা আপনি ঠিক করেন না, ওই যে আমার একটা কি ভোক্তা সংরক্ষণ সংস্থা আছে, হঠাৎ করে ম্যাজিস্ট্রেট ফাইন করে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ হলো ফাইন করা, কোনো কাম তো করেন না, এটা তো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মতো না, ফাইন করবে কারণ বাজারে একটা দোকানে ফাইন করবে 5 লক্ষ টাকা, 50,000 টাকা 1,000 টাকা করে দিয়ে তুই 5 লক্ষ টাকা দিয়ে দিলাম, দোকান বন্ধ করে দেন না কেন, কারণ বাজারে দিয়ে দিলেন বা পুরা ইসে মানে হার্ড ডিসিশন না নিয়ে ফাইন করে ম্যাজিস্ট্রেট কথা বলতে আমরা দেখছি, এখানে কমার্স মিনিস্ট্রি, তারপর ফাইন্যান্স এসে খাদ্য মন্ত্রণালয় এগুলো যদি না করি লাভ হবে। অর্থাৎ আমার যে আমি তো অনেকগুলো ইস্যু এটা ব্যাংকিং কমিশন, এখন আমাদের কথা না শুনো শুনো তাদের কথা যে চেঞ্জ, এখন তো বিজনেস মডেলও তো চেঞ্জ হয়ে গেছে, একটা মডেল হচ্ছে খেলাপেলি মডেল, তাই না, মানে খেলাপেলি নিয়ে দেবেন না, এটা একটা মডেল, আর এগুলোকে অ্যাড্রেস করতে হলে বিজনেস তো টেকনিক্যাল চেঞ্জ হয়েছে, তাই না, ভেঞ্চার ক্যাপিটাল আসছে, সিকিউরিটাইজেশনের ব্যাপার আছে, ফ্যাক্টরিং আসছে, ও তাই না, এগুলো তো আপনার অ্যাড্রেস করার জন্য সময় আছে, সে পুরোনো কমিশন চলবে। বাংলাদেশের ব্যাংকিং সেক্টর বহু চ্যালেঞ্জের মধ্যে গেছে, ফার্স্ট জেনারেশন ব্যাংকিং অনেক খারাপ হয়ে গেছিল, ভালো লেগেছিল অনেকগুলো, আবার খারাপ, অর্থাৎ সলিউশন করার কিন্তু ইচ্ছা থাকে করা যায়। দ্বিতীয়ত আমি বলবো যে বাজেটের অনেক কিছু তারা পরিপালন করছে না, এই যে ঋণ সংস্কৃতি, অনেক আগে বলে ঋণ সংস্কৃতির দরকার নেই, দেখো মেডিকেল আপনার এলসি করতে অ্যাড কনফার্মেশন লাগে, অনেক ব্যাংকের আবার অনেক ব্যাংকের এলসি তো আমাকে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে যাবে, এই যে অ্যাড কনফার্মেশন আপনার কষ্ট হিসেবে বেড়ে যাবে না, তো এই ধরনের ব্যাংক রেখেই বা লাভ কি বাংলাদেশে। আর আরেকটা হলো আমার অনুরোধ, অ্যাড হকিজম, হঠাৎ করে একটা ডিসিশন নিলে সমস্যার গভীরে যান, গভীরে আমি বলছি গভীরে এবার দিনের পর দিন তদন্ত সংস্থার মতো কাল খ্যাপন করতে না, এটা গভীরে যাওয়া মানে একদিন বসে ব্রেন স্টর্মিং করে আপনি আমি একটা স্টোরি করি, তখন একজন লোক স্টোরি লিখছে কি ডিসিশন উইথ টিক্কা কাবাবের নাম, আমি আশ্চর্য করলাম, ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর লর্ড মার্টিন কিং বসে সারাদিন বসে টিক্কা কাবাব আর নান খেয়ে ওনারা ডিসিশন নিতে, আর ওই আমেরিকাতে মায়ামির তারা কোথায় গিয়ে 7 দিন বসে ফুর্তি করে ডিসিশন, আমার দেশে তো ওরকম আমেরিকার মতো মায়ামিতে গিয়ে যাওয়া আসা এবং
এমনি থেকে চলে যাবে তো অর্থাৎ এই এক্সপেন্সিভ ওয়েতে যদি আপনি প্রশিক্ষণ নিতে চান, এই এক্সপেন্সিভ ওয়েতে যদি আপনি 4-5 জন ব্যাংকে পাঠান, ওরাই তো ট্রেনিং দেবে। আর লাস্ট বাট নট লিস্ট, খালি লোকজন বলে ক্যাশলেস সোসাইটি হবে, মোবাইল ফোন। আরে ক্যাশলেস সোসাইটি বলে 40-50% লোক ক্যাশ ব্যাংকের ভেতরেই না, ওরা তো এমনি তো নানা রকম ভাবে করে ক্যাশলেস সোসাইটি। আরে ক্যাশলেস সোসাইটি মানে কোনো কিছু ক্যাশলেস থাকবে না, কোনো ব্যাংক থাকবে না। মানে ধারণা হলো ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে আমরা ওইদিকে মোবাইল ট্রান্সফার, নগদ, তারপর ইউপি, এগুলো সম্ভব সম্ভব না। আর শারীরিকভাবে আমি মনে করি যে ফাইন্যান্স সেক্টর অত্যন্ত একটা উন্নত এবং এই যে ভার্চুয়াল পারমিয়ে স্লোলি সবগুলো কিন্তু খুব আস্তে আস্তে যান। ছেলেকে শিক্ষা দেবেন, 2 দিন শুনবে, 3 দিন শুনবে না। আর বাড়তে ছেলেকে বলবে তুই যে কিনে ফেলে, সে একবার 7-10 জন নিচে ফেলবে, খারাপ হবে। আমাদের কন্টিনজেন্ট এত দ্রুত ছড়াচ্ছে, পুরা ব্যবসাটাকে, পুরা দেশটা কিন্তু আমাদের একটা ভালনারেবিলিটি, যেটা আমি বলবো ভালনারেবিলিটি ইন্ডেক্স। যদি আমরা নাকি এসে ভালনারেবিলিটি ইন্ডেক্স নাকি ভালো, আমি আই ডাউট, মানে ভালনারেবিলিটি পুরা দেশটার আমরা ইকোনমিক অবস্থা ভালনারেবল। এটাতে বেরিয়ে আসতে পারে ব্যাংকিংটা ঠিক না করলে কিন্তু যতই আমরা নানা রকম এসে করি ব্যবসা বাণিজ্য হিসাবে। আর সবচেয়ে খারাপ হবে দিন দিন সাধারণ মানুষের যে আমরা কষ্ট, সাধারণ মানুষের জীবিকা, কর্মসংস্থানের যেটা সেটা কিন্তু আমরা পাবো। যতই প্রবৃদ্ধি করি, গ্রোথ করি, প্রবৃদ্ধি মানে কি রিকনস্ট্রাক্ট করেন, প্রবৃদ্ধি ব্যবচ্ছেদ করেন। প্রবৃদ্ধি আসে থেকে সার্ভিস সেক্টর বড় বড় ইন্ডাস্ট্রি, প্রবৃদ্ধিকে এগ্রিকালচার, প্রবৃদ্ধি স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রিতে আসে। বাংলাদেশের মতো একটা দেশ কোনোদিন সিঙ্গাপুর হংকং হতে পারবে না, এটা শিল্প রাখবে, ছোট বাজারে শিল্প রাখবে। শিল্পের আমার দেশটা একেবারে খালি বড় বড় শিল্প করবো তাই হবে, আর খালি এক্সপোর্ট হবে, এক্সপোর্টের গুলো এটা সম্ভব না। এক্সপোর্ট দরকার আছে, এখন দরকার দয়া করে ছোট বাজারে বড় শিল্প করেন, ইন্ডাস্ট্রিয়াল বড় করেন, এবং দরকারে বাংলাদেশকে দরকার হলে খুব কঠোর ভাবে এই ফাইন্যান্সিয়াল হোক, জেন্ডি হোক, এই সমস্ত লোকের যারা এন্টারপ্রেনিউর তাদেরকে টাকা পাবে। ওই সংকোচনমূলক পরিষেবা দিয়ে বা রেট অফ ইন্টারেস্ট বাড়িয়ে বা ফরেন ট্রেড বাড়িয়ে বাংলাদেশের কিন্তু সার্বিকভাবে উন্নতি করতে পারবে।